প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় চুল পড়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে অনেকেরই আসলে এই চুল পড়ার সমস্যাটি রয়েছে। আমি যদি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে একটু জেনে নিতে পারি, সেটি হচ্ছে চুল পড়া। এটিকে আসলে আমরা কখন সমস্যা বলবো? চুল পড়া নর্মাল একটা বিষয়, কারণ হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন যে চুল পড়তে থাকে, সব পেশেন্টই এসে বলবে যে আমার চুল পড়ছে। কয়টা পড়ছে এটা হলো বিষয়। তারা বলে আমি তো গুনিনি। আমরা মনে করি যে যদি কারো 100 থেকে 150টার বেশি চুল পড়ে, বা আমরা একটা টেস্ট করি, দেখা যায় হেয়ার পুল টেস্ট, বলি যে 50টা চুল ধরবেন, এটা ধরে টানবেন, টেনলে ওখানে দেখা যায় হেয়ার বাল্ব সহ যদি 6টার বেশি বা 10টার বেশি চুল থাকে, তখন বুঝতে হবে তার এটা কোনো প্রবলেমের কারণে বা এর পেছনে কোনো কজ আছে। তখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং ডিটেক্ট করি যে তার এই চুল পড়াটা কবে থেকে স্টার্ট হলো, এটার সাথে কোনো মেডিকেশন তার চলছে কিনা, কোনো সার্জারি সে করেছে কিনা, বা এটার পাশাপাশি তার কোনো, অনেকেই ডায়েট করে, ক্র্যাশ ডায়েট করে, তখন ক্র্যাশ ডায়েট করলেও কিন্তু হেয়ার ফল প্রচুর পরিমাণে হয়। চুল পড়ার ক্ষেত্রে বয়সের কোনো পরিসীমা রয়েছে কিনা? বয়স বলতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ক্ষেত্রেও হতে পারে। হেয়ার ডিজিজটাকে আমরা ভাগ করেছি দুই ভাগে। হ্যাঁ, দেখবেন কারো হঠাৎ করে এক জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে এবং এক রাতের মধ্যে পরের দিন সকালে দেখবে যে একটা নির্দিষ্ট জায়গা থেকে চুল কম সাদা হয়ে গেছে, এটা এক ধরনের। আবার অনেকের ক্ষেত্রে পুরো মাথা থেকে একটা দুটা বা ডিফিউজ হিসেবে পড়ছে, ওটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার ফল। আর এক জায়গা থেকে যেটা পড়ে যায় এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েটা। তো এটা ডাক্তারি ভাষায়, কিন্তু অনেকেই দেখবেন যে এসে বলে যে রাতে তেলাপোকা শুঁকছিল এই জন্য চুল পড়ে গেছে, কিন্তু এটার সাথে সম্পৃক্ততা নেই। এটা একটা অটো ইমিউন ডিজিজটার কারণে কিন্তু হতে পারে। এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি শুরু হয়, কিন্তু বেশিরভাগ পেশেন্টই দেখবেন যে বাচ্চা আসে যে হঠাৎ করে এক রাতের মধ্যে এক জায়গার চুল খালি হয়ে গেছে। আর এটার পাশাপাশি আরও কিছু ডিজিজ আছে যেটার সাথে দেখবেন অ্যান্ড্রোজেন হরমোনাল ইস্যুস থাকে, যে এক্সেস যদি অ্যান্ড্রোজেন হরমোন হয়ে যায় সেক্ষেত্রে হেয়ার ফলটা বেড়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলেও কিন্তু চুল পড়া বেড়ে যাবে। তো আমাদের যখন আমরা টেস্ট করতে দেই, তখন আমরা ওই টেস্ট থেকেই ডিটেক্ট করি যে আসলে কজটা কি। তখন যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না থাকে বা অন্য কোনো ধরনের কোনো ডিজিজ নেই, বা রেডনেস থাকে না, সোয়েলিং থাকে না, বা হচ্ছে যেই জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে ওই জায়গাতে অন্য কোনো সমস্যা আছে কিনা, ফ্লেকি কিনা, স্কেলি কিনা, দেখা যায় যে ওই জায়গায় খুশকির মতো থাকে। অনেকে দেখে এসে বলবে প্রচুর খুশকি হয়, খুশকির কারণে চুল পড়ে যাচ্ছে। সবসময় যে খুশকির কারণে চুল পড়ে যায় তা কিন্তু না। খুশকি একটা কারণ, ইটসেলফ একটা কারণ দেখা যায় যে ফাঙ্গাসের কারণে, অনেক সময় সেবোরিয়া কিছু ডিজিজ আছে, দেখা এটার কারণে অনেক প্রচুর পরিমাণে খুশকি হয়, তখন চুল পড়ে যায়। আবার সোরিয়াসিসও কিন্তু স্কাল্পে হতে পারে। ওই সোরিয়াসিস হলে কিন্তু অনেক বেশি খুশকি হয়, কিন্তু এটার কারণে যে চুল পড়ে যায় তা কিন্তু না। তার পাশাপাশি আবার আমরা কিছু মেডিকেশন দেখবেন যে অনেকেই কিছু মেডিকেশন বলতে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ড্রাগ আছে, এগুলো কিন্তু কন্টিনিউ করে, এগুলোর কারণেও কিন্তু চুল পড়ে। অনেক পেশেন্ট চুলের ট্রিটমেন্টও নিচ্ছে, অ্যান্টি ডিপ্রেশনও কন্টিনিউ করছে, সেক্ষেত্রে কিন্তু চুল পড়া কমবে না। আবার অনেকের ক্ষেত্রে কার্ডিয়াক কিছু মেডিকেশন থাকে, বিটা ব্লকার টাইপের, এটাতেও চুল পড়ে। কেমোথেরাপি, আমরা সবাই জানি যে যখন কেমোথেরাপি চলে তখন কিন্তু চুল পড়ে যায়। চুল পড়ার কারণটা আগে ফাইন্ড আউট করতে হবে, কেন চুল পড়ছে, এটার পেছনে কোনো ডিজিজ রেসপন্সিবল কিনা, এবং ডিজিজটা আগে আমার ডিজিজটাকে ট্রিটমেন্ট দিয়ে ডিজিজটাকে কিওর করতে হবে, তারপর আস্তে আস্তে চুল পড়া কমবে। একজন রোগী যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন, তখন আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? একজন রোগী যখন ফার্স্টেই আসে তখন আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি, মানে ওই জায়গাটাতে যে জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে সেটা কি শুধুমাত্র ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ কিনা,
এবং পুরো স্কাল্প থেকে পড়ছে কিনা এটা দেখি, পুল টেস্ট করি। প্লাস এটার পাশাপাশি আমরা ওই জায়গাতে কোনো পেইন বা বার্নিং সেন্সেশন আছে কিনা, যে জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে, বা এটা রোদে গেলে বেড়ে যাচ্ছে কিনা, বা এখানে ফলিকুলাইটিস মানে ছোট ছোট দানা দানা ফোড়ার মতো কিছু আছে কিনা, এবং তার পাশাপাশি আমরা কিছু ল্যাব টেস্ট দিয়ে দেই। তখন ল্যাব টেস্টের মধ্যে বেশ আমরা সিভিসি দেই। এটার মধ্যে আমরা কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, আমরা সেটাও দেখি, ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন ই। হ্যাঁ, আমরা মেইনলি জিঙ্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, ভিটামিন ডি, জিঙ্ক। তো আমরা এই টেস্টগুলো দেই। আয়রন ডেফিসিয়েন্সি হলে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে, সেক্ষেত্রে আয়রন প্রোফাইল, ফেরিটিন এটাও আমরা দেই। এর পাশাপাশি দেখা যায় হরমোনাল কজের কারণে যখন চুল পড়ে সেইটা দেখার জন্য আমরা কিছু টেস্ট দেই। ফ্রি টেস্টোস্টেরন দেই, হ্যাঁ, DHA দেই। তো এটা দিয়ে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি যে হচ্ছে তার কোনো হরমোনাল কোনো ইস্যুস আছে কিনা। মেইনলি এই টেস্টগুলোর সাথে রোগী ভিত্তিতে, বিভিন্ন রকম রোগী ভিত্তিতে আরও কিছু টেস্ট দেওয়া হয়। চুল পড়ার সমস্যা নির্ধারণের পরবর্তী সময় আসলে কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন? চুল কিন্তু সবারই পড়ে। তো এখন যেই রোগীটা আমার কাছে আসছে সে এটা নিয়ে অনেক বেশি স্ট্রেস থাকে। তো আগে যদি আমি তাকে কমফোর্ট না দিই, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা তার আরও বেশি বেড়ে যায় যে এটা শুধু আমারই, এটা কিন্তু শুধু তার না, এটা সবারই প্রবলেম। তো এই চুল পড়ার কারণটা যখন আমরা ডিটেক্ট করে তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার এই কারণে চুল পড়ছে, তখন আমরা তাকে বলি যে আপনার যদি এই কারণটা থেকে আপনি কিওর নিয়ে নেন, তারপরে কিন্তু পরবর্তীতে আপনার চুল পড়াটাও কিন্তু আস্তে আস্তে কমবে। এর পাশাপাশি আমরা তাকে নিষেধ করি কিছু স্টাইলিং করে, হেয়ার স্টাইলিং বলে। হ্যাঁ, দেখা যায় অতিরিক্ত হিট। হ্যাঁ, এই হিটটা দিয়ে কিন্তু অনেকেই দেখবেন যে ব্লো ড্রাই করে চুল শুকানোর জন্য এই হিটটা ইউজ করে। আবার এটা আমরা না করি, ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েও ন্যাচারাল ওয়েতেও কিন্তু আপনি চুল শুকাতে পারেন, এবং এটা করা উচিত, তাহলে চুল পড়া কিঞ্চিত হলেও কমে। এর পাশাপাশি দেখবেন যে অনেকে টাইট ব্যান্ড ইউজ করে, সামনে থেকে ব্যান্ড দেয় বা পিছনে পনিটেইল করে, এটা হচ্ছে টাইট ব্যান্ড ইউজ করে। এক্ষেত্রে কিন্তু অ্যালোপেশিয়া হয়, মানে চুল পড়ে যায়। এটা কিন্তু একটা ডিজিজ হিসেবেই কাউন্ট হয়, এটাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া। এটার জন্য আমরা না করি যে এটা করবেন না। আবার এর কিছু অনেকে বাইক রাইড করে, মানে দেখা যায় বাইকে সারাক্ষণ চলা হয়, তার হচ্ছে খুশকির মতো হয়ে যায়, ময়লা ডাস্ট জমা হয়। সেক্ষেত্রে আমরা বলি যে যখন বাইকে যাবেন বা আপনি বাইকে যদি রেগুলার চলাফেরা করতে হয়, ডেইলি আপনি হেয়ার শ্যাম্পু করবেন। আর যারা হেয়ার ডাই ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা ডাইটা ইউজ করলেও ফ্রুট কালারগুলো ইউজ করবেন। এটাতে ন্যাচারাল কালার থাকার কারণে আমাদের হেয়ার ডাইয়ের জন্য যে ক্ষতিটা হয় সেটা থেকে চুলটা রক্ষা পায়। এটা ইউজ করবেন না ট্রিটমেন্ট চলাকালীন, বা যেহেতু আপনার বেশি চুল পড়ছে, চুল পড়ার অন্যান্য যে কজগুলো দায়ী, সেই কজগুলো থেকে আমরা চেষ্টা করি পেশেন্টকে একটু বিরত রাখার। চুল পড়ার সমস্যায় কি কি চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে রয়েছে? এখন ওরাল মেডিকেশনের পাশাপাশি আমরা কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করি। কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে পারেন, এটা লাইট থেরাপি। দেখবেন যে LED লাইট থেরাপি দেওয়া হয়। এই লাইটটা আমাদের কিন্তু হেয়ার রিজুভিনেশন প্লাস ব্লাড ফ্লো সার্কুলেশনটাকে মেনটেন করে। দেখা যায় এটার পরেই অনেকটুকু চুল পড়া কমে যায়। এটা যদি কেউ এভরি 15 ডেজে সে নেয়, সেক্ষেত্রে দেখবেন চুল পড়া অনেকটুকুই কমে যাবে। প্লাস অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আমরা PRP থেরাপি করি। এই যে PRP থেরাপি করি, PRP হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। হ্যাঁ, এই প্লাটিলেটটা আমাদের কিন্তু গ্রোথ ফ্যাক্টর থাকে, আমাদের সাইটোকাইন থাকে। এই সাইটোকাইনগুলো আমরা যখন প্লাটিলেটটা নিয়ে আমরা স্কাল্পে দিয়ে দেই ইনজেকশনের মাধ্যমে, অনেকেই ভয় পেয়ে যায়, ইনজেক্টেবল দেওয়া হয়, এটা তো অনেক ভয়ের। আসলে ভয়ের কিচ্ছু না, কারণ আমরা একটা নাম্বিং স্প্রে বা ইউজ করে দেই। এটাতে যে পরিমাণ পেইন হয় এটা ওই সময়ই হয়। অনেকের ক্ষেত্রে এটা এত ছোট নিডেল ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হয়, ব্যথাটা খুব কম থাকে। ওই ব্যথাটা আপনি যদি সহ্য করতে পারেন, প্লাটিলেট থেরাপি বা প্লাটিলেট রিচ প্লাজমা আপনার হেয়ার গ্রোথের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে। PRPর পাশাপাশি কিছু হেয়ার বুস্টার, হ্যাঁ, সাইটোকাইন গ্রোথ ফ্যাক্টর আলাদা কিছু পাওয়া যায়, যেগুলো বাইরের দেশে অনেকভাবে এটা দেয়, PRP থেরাপিতে ইউজ হয়। PRP কিন্তু শুধুমাত্র হেয়ারে না, এটা কিন্তু ট্রিটমেন্ট অনেক আগে থেকে প্রচলিত। এটা দেখা যায় আর্থ্রাইটিসের পেশেন্টদেরকেও কিন্তু দেয়া হয়। প্লাস আরও অনেক ট্রিটমেন্টেই দেখবেন যে কোনো ডায়াবেটিসের পেশেন্ট কোনো লেশন হিল হচ্ছে না। ম্যাডাম, PRP থেরাপি, সেক্ষেত্রে যদি একটু আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারি, সেটি হচ্ছে PRP থেরাপি কেন আসলে এত জনপ্রিয়? কারণ হচ্ছে PRP আমাদের তো আপনি জানেন
প্লাটিলেট রিচ প্লাজমা, এটার মধ্যে গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, প্রোটিন এগুলো থাকে। এই পিআরপিটা যদি স্কাল্পে দেওয়া হয়, আপনার একদিক থেকে রিজুভিনেশন হচ্ছে, সার্কুলেশন ঠিক থাকছে, প্লাস আপনার যে আমাদের কিন্তু হেয়ার সাইকেল আছে, হ্যাঁ, অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, গ্রোয়িং ফেজে যে হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলোকে কিন্তু রিজুভিনেট করে। পিআরপিটা সব কিছুতেই স্কাল্প ছাড়াও যেখানেই দিবেন সেখানে এটা সার্কুলেশন, রিজুভিনেশন, হিলিং, গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইনগুলো এগুলোতে হেল্প করে থাকে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে রোগীরা আসলে একবার নিচ্ছেন কিংবা দুবার নিচ্ছেন, সেক্ষেত্রে আসলে পরবর্তী সময় যখন তাদের পিআরপি থেরাপি নিতে আসতে বলা হচ্ছে কিন্তু তারা আসলে সেখানে আসছেন না, অর্থাৎ সঠিক সময়ে আসছেন না, সেক্ষেত্রে পরবর্তীতে তারা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন? পিআরপি থেরাপি যারা স্টার্ট করে তারা কিন্তু টপিক্যাল থেরাপি, মানে হচ্ছে টপিক্যাল মেডিকেশন কিছু দেওয়া হয়, তার পাশাপাশি পিআরপি দেওয়া হয়। আপনাকে একপাশে চেষ্টা করা হচ্ছে যে ওই জায়গায় চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর জন্য মিনক্সিডিলটা দেওয়া হয় স্প্রে হিসেবে। এটার পাশাপাশি যখন আমরা পিআরপিটা দেই, কম্বিনেশন থেরাপিতে হেয়ার গ্রোথটা ভালো হয়। কিন্তু এটা টোটাল পিআরপি থেরাপি 6টার পরে কাজ করা স্টার্ট করে। কেউ যদি এর মাঝে একটা বা দুটা নেওয়ার পর থামিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা করবে না। সেল রিজুভিনেট করা এটা কিন্তু হবে না, তার হেয়ার ফলটা কমবে না, পরবর্তীতে আবার সে স্টার্ট করে, কিন্তু তখনকার ট্রিটমেন্টটা যেটা থামিয়ে দিল সেটাতে কিন্তু সেভাবে ইমপ্রুভমেন্ট হয় না। অল্প সময়ের জন্য একটু কমলেও দেখা যায় পরবর্তীতে চুল পড়া প্রিভিয়াস যেরকম থাকে সেরকমই থাকে। পিআরপি থেরাপি নেবার পর আসলে সতর্কতার কোনো বিষয় থাকে কিনা? পিআরপি থেরাপি নেওয়ার পরে কিছু পেইন থাকবে এবং আমরা বলে দেই 24 to 48 আওয়ার্স কোনো মানে হেয়ার ওয়াশ করা যাবে না, স্কাল্পে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না। যদি ইউজ করে তো সেক্ষেত্রে তখন ইনফেকশন থেকে শুরু করে সাইড এফেক্ট হতে পারে। পিআরপি সম্পূর্ণ নিরাপদ একটা ট্রিটমেন্ট, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত মানে পিআরপি যারা বিশেষজ্ঞ তাদের হাতেই নিতে হবে। ম্যাডাম, মুখে খাবার কোনো ওষুধ দিয়ে আসলে চুল পড়া সমস্যা এটি আসলে থামিয়ে রাখা যায় কিনা? টপিক্যাল থেরাপির পাশাপাশি আমরা ওরাল মেডিকেশন দেই। হ্যাঁ, ওরাল মেডিকেশন কিন্তু এটা ডিপেন্ড করে হরমোনাল, যেমন অ্যান্ড্রোজেন, এক্সেস অ্যান্ড্রোজেন আছে কিনা সেটা দেখার পর যদি দেখি যে অনেকের ক্ষেত্রে যে এই প্রবলেম আছে, তখন সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেশন দেই, সেটাতে চুল পড়া কমে। আর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিলেও কিন্তু অনেক ক্ষেত্রে ভিটামিন ডি, জিঙ্ক এগুলোতেও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক কাজে দেয়। টপিক্যাল থেরাপি মিনক্সিডিল যে ক্ষেত্রে ইউজ করা হয় সেটাতেও অনেক হেল্প করে। চুল পড়ার সমস্যা নিয়ে আসলে আমরা আরও কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাদের চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণে কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন তার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়।
তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে। এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত, কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কিনা সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কিনা। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্য 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। ম্যাডাম, যাদের চুল পড়া সমস্যাটি রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকেন। কার ক্ষেত্রে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন, এ ধরনের আসলে যে বিষয়টি রয়েছে সেটি আসলে কারা নির্ধারণ করবেন? আমাদের যেমন ত্বকে আমরা চেক করি যে অয়েলি ফেস কিনা বা হচ্ছে ড্রাই কিনা, সেক্ষেত্রে যেমন আমরা চুজ করি যে তার কার জন্য কি ইউজ করতে হবে। স্কাল্পের ক্ষেত্রেও সেম, স্কাল্পের ক্ষেত্রেও দেখবেন যে অনেকের স্কাল্প অনেক অয়েলি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে সেবাম কন্ট্রোলিং শ্যাম্পু ব্যবহার করতে হবে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্কাল্পটা থাকে ড্রাই, তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা প্যারাবেন এবং সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, কারণ প্যারাবেন আর সালফেট কিন্তু স্কাল্পে আরও ড্রাই করে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো মানে তার মেনে চলতে হবে। আর যদি কারো হেয়ার ফলের সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ইউজ করবে, আদারওয়াইজ নর্মাল শ্যাম্পু ডেইলি করবে, তাতেই চুল সতেজ থাকবে এবং পড়া থেকে বিরত থাকবে, চুল পড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। গরমকালে শিশুরা প্রচুর ঘাম হয় তাদের। এই ঘামে ভিজে জুবজুব হয়ে তারা বাইরে ঘোরাফেরা করে, খেলাধুলা করে, ঘামটা গায়ের মধ্যে শুকায়। গায়ের ঘাম যখন গায়ের মধ্যে শুকাবে সে ভিতরে কোর টেম্পারেচারটা তাপটা শোষণ করে, ভিতরের তাপমাত্রাটা কমে এবং বাচ্চাদের কাশি হয়। এবং এই কাশিটা 2 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, উপরের শ্বাসতন্ত্র, নিচের শ্বাসতন্ত্র। যেমন উপরের শ্বাসতন্ত্রে বাচ্চাদের যদি হয়, তার বাচ্চাদের প্রচুর কাশি হয়, সর্দি হয়, নাকে পানি পড়ে, এগুলো হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা নিচের অংশটা যদি ইফেক্টেড হয়, বাচ্চাদের নিউমোনিয়া হয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।